যে শেখ হাসিনা যে একটা ফ্রেজ বলেছেন, যে ফ্রেজটা যদি বাংলায় যদি আপনি যদি আসে, বাংলায় যদি করেন, সেটা কিন্তু দুর্দান্ত একটা ফ্রেজ। সেভ সেভ টু সেভ বাংলাদেশ, আই উইল রিটার্ন টু পিপল। আমি জনগণের কাছে যাব। হ্যাঁ, আই বিলিভ ইন দ্যাম, আমি তাদেরকে বিশ্বাস করি। আই লাভ দ্যাম, আমি তাদেরকে ভালোবাসি। আই উইল রিটার্ন টু দ্যাম, আমি তাদের কাছে ফিরে যাব। এটা একদম কনফার্ম যে শি ওয়াজ লাইভ। এটা এখন বলতে পারেন যে তিনি ভিডিও লাইভে ছিলেন না কেন উনি, তো কিন্তু উনি লাইভে ছিলেন, তো উনি তো ওনার ভার্চুয়াল অ্যাপিয়ারেন্স তো ঠিক ছিল। সো ইট ইজ, এখন এটা নিশ্চিত যে শেখ হাসিনা ওখানে লাইভে থাকবেন না বলে বলছিল, সেটা কনফিউশন ক্লিয়ার। বাংলাদেশ থেকে আশা করা হচ্ছিল ভারত এইটাতে বাধা দিবে, ভারত দেয় নাই। ভারত এটাকে মনে করেছে যে এটা একটা প্রাইভেট অ্যাফেয়ার্স, উনি ওনার প্রাইভেট অ্যাফেয়ার্স ওনার বক্তব্য। তো ওখানে আরো একটা জিনিস আপনি যদি বলেন যে শেখ হাসিনা কেন লাইভ ছিল, এটা প্রমাণটা কিন্তু আপনি যদি শেখ হাসিনা তার ভাই সম্পর্কে উনি কথা বলার পর অনেকে বলছেন যে উনি অপ্রস্তুত ছিলেন, উনি একটু আমি দেখেছি কমেন্ট কয়েকটা যে উনি প্রস্তুত ছিলেন না। আসলে ঘটনাটা তা না, কিন্তু উনি প্রস্তুত ছিলেন। কিন্তু উনি ওনার ভাইয়ের আজকে জন্মদিন, ছোট ভাইয়ের জন্মদিন, শেখ কামালের আজকে জন্মদিন। সে জন্মদিনের কথা বলতে, ভাইয়ের কথা উচ্চারণ করতে গিয়ে তিনি অলমোস্ট গলাটা ভারী হয়ে আসছিল, গলাটা ভেঙে আসছিল, মনে হচ্ছিল ওনার কান্না পেয়েছিল এরকম। সো এইটাতে প্রুভ হয়, আপনার একটা জায়গায় কনফার্ম করলে এটা হলো ইট ওয়াজ লাইভ। ওকে, 2 নম্বর জিনিসটা, উনি যে উদ্দেশ্যে এটা করেছেন, উদ্দেশ্যটা কিন্তু আমি আপনাকে বলি, উদ্দেশ্য প্রথম থেকে আমার ধারণায় ছিল যে এটা আসলে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে উনি পৌঁছানোর জন্য, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে ওনার অ্যাপিলটা পৌঁছানোর জন্য, বা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে জানানো যে আমি যাচ্ছি, বা বাংলাদেশের এই পরিস্থিতি, বাংলাদেশের এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য, জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমি যাচ্ছি, এটা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে জানানো। প্লাস ইন্টারন্যাশনাল কমিউনিটিকে তার মুখ থেকে অফিসিয়াল ইন্টারন্যাশনাল কমিউনিটিকে জানানো যে বাংলাদেশের পরিস্থিতিটা এই। তো তিনি সেটাতে, আপনি ইন্টারন্যাশনাল কমিউনিটিতে কতটা সাড়া ফেলবে সেটা আমি জানি না, কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যে মিডিয়া একটা বড় ফ্যাক্টর, যে মিডিয়া ইনফ্লুয়েন্স করে, সেই মিডিয়ার উপস্থিতি আপনি নিশ্চয়ই দেখতে পেয়েছেন। রুমের ভিতরে কোনো জায়গা ছিল না। হ্যাঁ, এমন কোনো স্প্যানিশ টিভি পর্যন্ত ছিল, এমন কোনো নিউজ চ্যানেল ইন্টারন্যাশনাল যারা ওখানে ছিল না। এবং অলরেডি ইন্টারন্যাশনাল কাভারেজ আপনি যদি দেখেন, বিভিন্ন রয়টার্স এই সেই সবাই কিন্তু এটা কাভার করেছে, সবাই অলরেডি, মানে প্রাইমারি রিপোর্ট সবাই কিন্তু দিয়ে ফেলছে, অনেক পত্রিকাও কিন্তু রিপোর্ট করে ফেলছে। ঠিক আছে, অনেকে বিভিন্ন এজেন্সি থেকে নিয়ে রিপোর্ট করছে। সো এইটা কিন্তু ইন্টারন্যাশনালি কাভার্ড। তো যেই উদ্দেশ্য করা হয়েছে, সেই ইন্টারন্যাশনাল দৃষ্টি আকর্ষণ করার জন্য যেটা করা হয়েছে, সেটা কিন্তু সফল হয়েছে। তো শেখ হাসিনার দুটো জিনিস এখানে, আরেকটা জিনিস হলো ওনার দেশে ফেরার ব্যাপারটা। দেশে ফেরারটা উনি কিন্তু এখন আর কনফিউশন নাই, কেউ এখন বলতে পারবে না এটা আগস্টে হবে না, সেপ্টেম্বরে হবে না, অক্টোবরে। উনি কিন্তু স্পেসিফিকলি উনি উত্তর দিয়ে বলেছেন যে বিজয় দিবস আমাদের মাস, কি বলে, আমাদের ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, সেই বিজয়ের মাসে আমি ফিরছি। এখন এইটা নিয়ে এখন আবার দেখবেন যে আরেকটা আলোচনা হবে, উনি তাহলে কত তারিখে ফিরছেন। তো সেইটাও আপনি এজিউম করেন, বিজয়ের মাস যেতে উনি উল্লেখ করেছেন, সেখানে উনি কি বলে 16 তারিখ আমাদের বিজয়ের দিন, সেই দিন হয়তো হইতে পারে। আরেকটা জিনিস, যে লাইভ নিয়ে যে কোশ্চেনগুলো, ওনার যে লাইভে 11 উনি দেখেন, একজন ভারতীয় সাংবাদিক, আমি এক্স্যাক্টলি ওনার নামটা মনে নাই, আমি লাইভে দেখছি, তিনি প্রশ্ন করেছেন যে আপনার তো পারিবারিক একটা ঐতিহ্য আছে যে আপনি দরগাগুলিতে যান, আপনার দরগা কোনো কিছু শুরু করার আগে দরগায় যান, আপনি কি নিজামুদ্দিন আউলিয়া, তো আপনার বাবাও এই দরগায় আসছে, আপনার ঐতিহ্য আছে যে আপনি নিজামুদ্দিন আউলিয়ার দরগায় যাবেন কিনা। সেখানে কিন্তু উত্তর দিয়েছেন তিনি উত্তর দিয়েছেন, হ্যাঁ, উনি যখন যাবেন তখন যেখানে যেখানে তার যাওয়া দরকার সেখানে সেখানে উনি যাবেন। তার মানে কি, আপনি পুরাটাই কিন্তু লাইভে ছিল। এটার মধ্যে আর এখন কনফিউশন করার, এই যে এখনো অনেকে কনফিউশন, হ্যাঁ উনি লাইভে ছিলেন কি ছিলেন না, রেকর্ডেড কি রেকর্ডেড না। সো 3টে পারপাস ওনার সার্ভ হয়েছে। একটা হলো উনি ওনার সময়টা উনি জানিয়ে দিয়েছেন, আরেকটা পারপাস হলো উনি ইন্টারন্যাশনাল কমিউনিটির দৃষ্টি আকর্ষণ করেছেন, আরেকটা পারপাস ছিল যে তিনি আসলে লাইভে কথা বলছেন। 3টা পারপাস ওনার সার্ভ হয়েছে। আরেকটা জিনিস যেটা হলো, ইট ওয়াজ রিয়েলি, আপনি যে কথাটা উঠাইছেন যে শেখ হাসিনা যে একটা ফ্রেজ বলেছেন, যে ফ্রেজটা যদি বাংলায় যদি আপনি যদি আসে, বাংলায় যদি করেন, সেটা কিন্তু দুর্দান্ত একটা ফ্রেজ। সেভ সেভ টু সেভ বাংলাদেশ, আই উইল রিটার্ন টু পিপল, আমি জনগণের কাছে যাব। হ্যাঁ, আই বিলিভ ইন দ্যাম, আমি তাদেরকে বিশ্বাস করি। আই লাভ দ্যাম, আমি তাদেরকে ভালোবাসি। আই উইল রিটার্ন টু দ্যাম, আমি তাদের কাছে ফিরে যাব। যদি এইটাকে স্লোগান হয়, এখন কিন্তু স্লোগান হয়ে যেতে পারে এটা। হ্যাঁ, এখন কিন্তু এটা একটা ফ্রেজ আকার, এটা কিন্তু অনেক প্রচলিত হবে, যে ইংরেজিটাই এত সুন্দর, বাংলাটা ইয়ে করছে যে আই উইল রিটার্ন টু পিপল, আই বিলিভ ইন দেম, আই লাভ দেম, আই উইল রিটার্ন টু দেম। অমানুষের দল অমানুষের মতো আচরণ করবে, এটি তো স্বাভাবিক। অমানুষের দল তাদের নিজের অধিকারের কথা, তারা কিন্তু আপনারা গালি দিতে পারবে,
কিন্তু আপনি তারে গালি দেওয়ার তো দূরে কথা, আপনি গালি দেওয়ার প্রতিবাদ করলে আপনার উপর হামলা হবে, এটা তো অমানুষের কাজ। সেটাই চলতেছে বাংলাদেশে। এবং এটা তো ধরেন আজকে 2 বছর ধরে শেখ হাসিনা সেই অন্ধকার সময়ের কথা বলছে, শেখ হাসিনা সেখানে বলছেন যে আমার দেশ আজকে একটা কারাগারে পরিণত হচ্ছে, আমার দেশের মানুষ নির্যাতিত হচ্ছে। এই কথা এই যেটা আজকে যদি সাকিবের বাড়িতে এটা হয়ে থাকে, তা শেখ হাসিনা এই বর্ণনাটাই দিচ্ছেন, এবং এই অমানুষের দল সে কাজটাই করছে। এবং ইন্টারন্যাশনালি কিন্তু এটা সামনে আসবে। সাকিব আল হাসান এই আর যাই হোক, আপনি সাকিব আল হাসানের বাড়িতে মাশরাফির বাড়িতে হামলার পরে কি পরিমাণ ইন্টারন্যাশনাল আপ্রোর হয়েছিল, সমস্ত ক্রিকেট অনুরাগীরা কিন্তু এতে ইনভলভ হয়েছে। আজকে সাকিব আল হাসানের কি কারণে সাকিব আল হাসান কোথাও যেতে পারবে না? ওরা সব জায়গায় যেতে পারবে, কিন্তু সাকিব আল হাসান যেতে পারবে না। রাইট। সাইফুল ভাই, আমাদের দর্শকরা কিন্তু কমেন্ট করছেন, মাগুরার যদি কেউ থেকে থাকেন, প্রত্যক্ষদর্শী কেউ থেকে থাকেন, আপনার কমেন্ট জরুরি। আপনারা যারা জানেন, আমি ভিডিও ফুটেজ যেটা দেখলাম তাতে আমার মিথ্যা মনে হয়নি, সাকিব আল হাসানের বাড়িতে এটা ইয়ে হয়েছে। তো যে হতাশ প্রেসিডেন্ট, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, এবং এই যে ঘটনা, মব হয়ে গেল প্রেসিডেন্টের সামনে, এবং বিদেশি মানে কূটনীতিক যারা ছিলেন তারা পালিয়ে গেছেন ভয়ে, এবং এই জিনিসটা ঘটালো কে? জামাত বিএনপি, জামাত এনসিপি, যারা তারেক জিয়ার ফ্রেন্ড, মিলেমিশেই তো সরকার এক প্রকার। তো এ থেকে কি পেলেন? এবং তারেক জিয়া তাদের ক্রেডিট চুরি করে ফেললো, অর্থাৎ তারেক জিয়া নাকি এক দফা এটা বলার পরে তারা চেতেছে। এখন কথা হচ্ছে যে যেই বিএনপি 1971 মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা সেটাও চুরি করেছে। জিয়াউর রহমান নিজে যেটা দাবি করেন নাই কোনোদিন, জিয়াউর রহমান নিজে বলেছেন অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এরা কি ভালো হবে না? মানে ব্যাপারটা কি? না, একটা জিনিস দেখেন, বলতেই হয় যে বিএনপি ঘোষকের চুরিতে মানে সিদ্ধহস্ত, এটা প্রমাণিত হইল। কারণ একটা ঘোষক, স্বাধীনতার ঘোষক, এটাও চুরি করছে, এখন আবার এইটার ঘোষক এটাও চুরি করতেছে। এখন এটা তো ভাই, এটা সত্য কথা যে জঙ্গিদের উত্থানের এই ঘোষণাটা, ওই 5 তারিখের এই ঘোষণাটা কিন্তু নাহিদ কিন্তু শহীদ মিনারে দিচ্ছে, এটা কিন্তু সবাই দেখছে। এটা তো লাইভ হয়েছে। এখানে তো তারেক রহমান তখনও ফিউজিটিভ, তিনি তখনও লুকায়িত, পলাতক। উনি উনি লন্ডনে থাকেন, উনি তো কোনো ঘোষণা, ওনার কোনো অডিও ঘোষণা কেউ শোনে নাই। এখন তাদের বিএনপির তো একটা ঘোষণা ছিল, মানে সাইফুল ভাই যদি হিসাব করেন ঈদের পরে আন্দোলন, মানে বরাবরের ঈদ, যে ওরা যেটা নতুন করে আবিষ্কার করছে, যেটা বলে সালাউদ্দিন, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন যেটা বলছে যে ওনারা কিভাবে এটাকে আগায় নিয়ে আসা হয়েছে। মির্জা ফখরুল দাবি করেছেন উনি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই 5 তারিখের অনুষ্ঠান 4 তারিখে আনছেন, উনি ঘোষণা দিচ্ছেন, ঠিক আছে। তারপরে সালাউদ্দিন বলছে উনি কনস্ট্যান্ট 48 ঘন্টা উনি ওনার ইয়ের সাথে যুক্ত ছিলেন, কি বলে তারেক রহমানের সাথে যুক্ত ছিলেন। তারেক রহমান নির্দেশনা দিয়েছেন এই ঘোষণা দেওয়ার জন্য। সো ওনারা ঘোষক তো কিন্তু আগেই কিন্তু কেড়ে নিছে, এটা আমরা কিন্তু খেয়াল করিনি। ডকুমেন্টারিতে হওয়ার কারণে এখন খেয়াল করলো, খেয়াল আগে খাওয়া উচিত ছিল না। এটা আপনার অনুষ্ঠানে আমি অনেকবার বলছি যে কয়জনে মিলা এই ঘোষণা কাড়াকাড়ি করতেছে, কে প্রোগ্রাম 5 তারিখে আগায় নিয়ে আসছো, 6 তারিখ থেকে আগায় নিয়ে আসছে, সিদ্ধান্ত গত হয়ে আসছো। সালাউদ্দিন এটা দাবি করছেন, তিনি 48 ঘন্টা ঘুমান নাই, তার নেতা ঠিক করে দিচ্ছেন। মির্জা ফখরুল বলছে উনি একটা প্রেস রিলিজ পাঠাইছেন, সবাই তো দাবি করতেছে। তো এটা তো আসলে ঘোষক বিএনপি ঘোষক হইতে চায় সবকিছুতে, বিএনপি পরিকল্পনায় থাকতে চায় না কোনো কিছু, কোনো আন্দোলন করতে চায় না, শুধু ঘোষণা দিতে চায়। এছাড়া আর কি বলবেন বলেন? তাদের এখন বাড়ি গাড়ি কি দম্ভ, এইগুলোর মানে আর কতদিন ফেরার, এটা তাদের কি চলছে তাদের মনে? এটা তো আপনি তো দেখছেন, আপনি তো বলছেন যে সবাই লাইভে দেখছে, বলছেন না আপনি? নাকি আপনি এর আগের অনুষ্ঠান দেখছেন? সবাই, তারেক রহমানও লাইভে ছিল, ইউনুস সেন্টার লাইভে ছিল, বিভিন্ন জায়গা থেকে। ওরা কি করছে, যেখানে যেখানে তাদেরকে খুঁজতে পারবে না পোলাপাইন, যে আওয়ামী লীগের ছেলেরা খুঁজতে পারবে না, সেসব জায়গা থেকে লাইভে গেছে। কিন্তু আওয়ামী লীগের পোলাপাইন ঠিকই খুঁজে বাইর করে কিন্তু ফটো কি যেন বলে ওটা, স্ক্রিনশট নিয়ে রেখে সবাই। ইউনুস সেন্টারও ছিল, তার মানে ইউনুসও ছিল, কোনো না কোনো লাইফের ভিতরে তারা ঢুকে পড়ছে। এখন যেটাই হোক, এদের 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 যে জুলাই যে ঝুলে গেছে, এটা আর কোনো ইয়ে নেই। এখন ওরা, আপনি দেখছেন যে একজন আয়াস না ফায়াস ওরে কি পরিমাণ সাপের মতো করে পিটাইছে, একদম ওর কাপড় ভিজে গেছে, এমন পিটান পিটাইছে, কাপড় ভিজায় ফেলছে সে। যদিও সে আর অন্যদের সেও পিটাইছে, কিন্তু তারা তো মোটামুটি সাপের মতো পিটাইছে। তো এই পিটানিটা তো আপনার শুরু, এটা শুরু। এটা 2 বছরের মাথায় এই বয়ান আসবে, কেউ কল্পনা করতে পারছে? 2 মাসের মাথায়, 2 বছরের মাথায় এটা আসবে। এবং এই জুলাই মাসে তাদেরকে পিটানো হচ্ছে। এবার বলেন জুলাইয়ের পর অগাস্টে যাই কি হবে? মানে এই অগাস্ট যেটা তারা 36 জুলাই, সে 36 জুলাই তো তাদেরকে পিটানো হইলো।
যে 36 জুলাই হলো তাদের বিজয় দিবস। বিজয় দিবসে তারা রাষ্ট্রপতির সামনে যায়, ওখানে ধাক্কার শিকার দিচ্ছে, বাইর করে দিচ্ছে। জি, অনেক ধন্যবাদ সাইফুল আলম ভাই, আপনার সময় স্বল্পতা, আপনি আমাকে সময় নির্ধারণ করে দিয়েছিলেন। আপনি যদি চান তাহলে লিভ নিতে পারেন। আমি আরেকটা শুধু একটা ভিডিও দেখাবো দর্শকদেরকে, একটা লোকের আমার খোঁজ দরকার। সেই লোকটা হচ্ছে, এটা আমি দেখাচ্ছি কি করেছে। প্রিয় দর্শক, আপনারা ছিলেন, সাইফুল আমিন ভাই আমাদেরকে সময় দিয়ে, আপনার যদি এক দুই কথা থাকে, শেষ কোনো বক্তব্য। সবাইকে শুভেচ্ছা আজকের দিনের মতো, যে যেখানে আছেন সেখানকার শুভেচ্ছা। আর যথারীতি যেগুলো বলি, হ্যাকলিং করেন, যেগুলো এই জুলাইতে চলতেছে, এদের উপরে এটাই মানে মারধর করেন না, গায়ে হাত তোলেন না, বাট হ্যাকলিং করার জন্য আবেদন জানাই। আর হলো ইউনুসকে যে কোনো জায়গাতে ওর সমস্ত প্রোডাক্ট বর্জন করেন। সবাইকে ধন্যবাদ। আমি আবার একটু পরে আমার সাইফুল স্টুডিওতে একটা লাইভে আসবো, সেটার জন্য একটু আপনাদের ছুটি অনেক নিচ্ছি। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ সাইফুল আলম ভাই, আপনি আমাদের সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছিলেন, কমেন্ট করছিলেন, বক্তব্যটা হচ্ছে যে শেখ হাসিনার ব্যাপারে আমার অবস্থান কি? আমার অবস্থান হচ্ছে তিনি বাংলাদেশের নাগরিক, শেখ হাসিনা যা, তসলিমা নাসরিনও তাই। যদি কোনো অপরাধ করে থাকেন, দেশে এসে তিনি রাজনীতি করবেন, তিনি তার এই স্বাধীনতাটুকু রয়েছে। তাকে যদি জোর করে আপনারা সরিয়ে দিতে চান বা তাকে নিয়ে অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বলেন, তাহলে সেটা কোনোভাবেই মানা যাবে না। আমরা দেখলাম তার বিরুদ্ধে যে রায় হয়েছে, সেই রায় তো কোনোভাবেই ফেয়ার না, বরং প্রহসন। তিনি তার আইনজীবী পর্যন্ত সেখানে নিয়োগ করতে পারেনি। তো এইভাবে এটা তো মানে মব রাজ্য কায়েম করতে দেয়া যাবে না। তাই আমি চাই তিনি বাংলাদেশে ফিরুন এবং তার ব্যাপারে সুষ্ঠু তদন্ত হোক। তিনি যদি জুলাই আগস্টে হত্যার হুমকি দিয়ে থাকেন, মানে নির্দেশনা দিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই বাংলাদেশে তার সাজা হবে। কিন্তু তাকে বাংলাদেশের বাইরে রেখে তার দলের কর্মীদের ঘরছাড়া করে আপনারা এটা কি প্রমাণ করতে চান? আমি তো অসংখ্য মানুষকে চিনি যারা নিরপরাধ, তাদেরকে বাড়ি ছাড়া হয়ে থাকতে হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থন করেন এই অপরাধে। যদি আওয়ামী লীগ সমর্থন করা অপরাধ হয়, তাহলে এই বাংলাদেশের নামটাম পাল্টান, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা পাল্টান। কারণ এই স্বাধীনতা তো আওয়ামী লীগের হাত ধরে এসেছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আওয়ামী লীগের হাত ধরে এসেছে, তাতে কি হয়েছে? তো একই কথা, আওয়ামী লীগের কিছু লোক অপরাধ করেছে, অবশ্যই আওয়ামী লীগের সময়কাল ভালো ছিল না, কিন্তু আপনারা তাদেরকে এই দেশ থেকে মুছে দেবেন, এই দেশে কোথাও নাড়াতে দেবেন না, এইটা তো মামুর বাড়ির আবদার, এটা তো হতে দেওয়া যাবে না। এইবার আমি দেখাই, প্রিয় বন্ধুগণ, আমাকে একটু হেল্প করবেন, আমি আপনাদের কাছ থেকে হেল্প চাই। হেল্পটা হচ্ছে, আমি এখন একটি ভিডিও দেখাবো, যে ভিডিওতে ভয়ঙ্কর এক ব্যক্তি, এই যে দাড়িওয়ালা, তার খোঁজ সন্ধান আমি চাই। শেখ হাসিনা একজন নারী, সেই নারীর ব্যাপারে কি আচরণ করেছে, এটার জন্য আমার তার সন্ধান লাগবে, মবের জন্য না, তার বিচার হতে হবে। এবং সে কোন পরিবারের, কি তার পরিচয়, এটি আমি জানতে চাই। আপনারা যারা যদি তাকে চিনে থাকেন আমাকে জানাবেন, আমাকে জানানো খুব সহজ। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে যে info.asadnoor@gmail.com। আমি চেষ্টা করছি সেই ইমেলটি আপনাদের দেখানোর জন্য। ইয়েস, ইমেল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন info.asadnoor@gmail.com। আপনারা এই ছেলেটির পরিচয় আমাকে জানাবেন। ছেলেটি কি করেছে একটু দেখাই। যদি আমার বয়োজ্যেষ্ঠ কেউ থেকে থাকেন বা আপনারা যদি পরিবারের সাথে বসে এই ভিডিওটি এখন দেখে থাকেন, আমার মনে হবে যে একটু আলাদা করে দেখুন। কারণ এই এনসিপির গুন্ডা, জুলাই জঙ্গি কেন বলি? কারণ এদের তো মা বোন নেই, এরা যা কিছু করে সেটা কোনোভাবে সামাজিকভাবে এই সব নিয়ে চর্চাও করা যায় না। হাদির বক্তব্য নিশ্চয়ই শুনেছেন। আমি আরও বেশ কিছু আজকে একটি ভিডিও আপলোড করেছি, যেখানে আমি সেই ভিডিওটা দেখাচ্ছি, কিন্তু এখানে দেখুন সে কি আচরণ করেছে। আমি ভিডিওটি প্লে করার চেষ্টা কে করছি। এটা? আল্লাহ, আপা আপা কামব্যাক করছে। আপনাকে নিয়ে আসলাম ভারত থেকে। কই নিয়ে যাচ্ছ? আয় হায়, ইন্না লিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি করলা এটা? আমি কিভাবে বোঝাই, ব্ল্যাঙ্ক হয়ে গেছিল। সে খুবই অশালীন একটি কাজ করেছে, বুঝতে। আচ্ছা, দেখেন, ইন্না লিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে তার নানির দাদির বয়সী একজন নারীকে, তার নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছেলেটির সন্ধান আমি চাই, তার ব্যাপারে আসলেই মামলা হওয়া উচিত। এইভাবে এটা 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 যে কোনো মানে এটা যদি কেউ খালেদা জিয়ার ব্যাপারে করে, আমার একই মন্তব্য। এই একই কাজ যখন তারেক জিয়ার মেয়েকে নিয়ে করেছিল, আমি কিন্তু তার সমালোচনা করেছি, প্রতিবাদ করেছি। জায়েমা রহমানের ব্রিটেনে থাকা অবস্থায় পার্টির ভিডিও, মানে ক্লাবে তিনি নাচছিলেন, সেসব নিয়ে অশালীন নিয়ে করা হয়েছে। তো এই ছেলেটির সন্ধান আমি চাই, কারণ যারাই করবে, এবং জায়েমা রহমানকে নিয়ে নোংরামি করা সেই সকল ছেলেদেরকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল। তো কেন করবে না? আর রাজনীতিতে যদি এরকম পরিবেশ তৈরি হয়, তাহলে তো আওয়ামী লীগের লোকজন এনসিপির নেত্রীদের নিয়ে এরকম করবে। আমি এটার পাল্টা কাজ, এই জিনিসগুলো করাকে আমি সমর্থন করি না। তাই অঙ্কুরে থামাতে হবে। না যদি আপনি থামান, তাহলে এই অশ্লীলতা থাকবে, এই অন্যায় এগুলো থাকবে, এবং আমাদের এগুলো থেকে বের হতে হবে। আপনারা প্লিজ এই ছেলেটির
সন্ধান আমাকে দেবেন, আমি দায়িত্ব নিয়ে তার বিরুদ্ধে মামলা করার ব্যবস্থা করব। কেউ আইন হাতে তুলে নেবেন না। এবার হচ্ছে এরা কারা, এদের মতো আরেক শ্রেণীকে যদি আমি দেখাই, আজকে আমি একটা ভিডিও আপলোড করেছি শান্তাকে নিয়ে, শান্তা ফারজানা, আপনারা তাকে চেনেন তো। তাকে কিভাবে বুলি করা হয়েছে এবং সেই ঘটনা একটি ছেলের বক্তব্য আমার দেখাতেই হয়। আমি দেখাই যে এরা সেক্সুয়ালি কতটা ফ্রাস্ট্রেটেড, এটাকে দেখুন এবং তারা কি করে নারীর ব্যাপারে। মগ কত প্রকার ও কি ওর দুইটা পা ধরে যখন ছিঁড়ে দিব জুলাই যোদ্ধারা, এবং ওর ওই জায়গা মতো একটা বাস ঢুকে যখন, এবং ওর ওই জায়গা খেয়াল করবেন ওর এক্সপ্রেশন, ওর ওই জায়গা মতো বাঁশ ঢুকে যখন ঝুলে রাখবে, ওর মুখের এক্সপ্রেশন দেখুন, মানে সে প্লেজার পাচ্ছে যে এই কাজটা করলে তার কেমন লাগবে। মানে একটা রেপিস্ট যখন রেপ নিয়ে ভাবে, তার যে অভিব্যক্তি, মুখের ফেশিয়াল এক্সপ্রেশন, সেটাই এই জুলাই ওই জায়গা মতো একটা বাস ঢুকে যখন, এবং ওর ওই জায়গা মতো একটা বাস ঢুকে যখন এই শাহবাগের মধ্যে খারাপ করে রাখবো, তাহলে বুঝতে পারবো। এভাবে আমরা দেখছি কিছু সুচির বাইনচোট, কিছু খানকি মাগি যেগুলা মোদির অবৈধ বীজ দিয়ে তৈরি হয়েছে, এই মাগিগুলা ইদানিং দেখি শহীদ পরিবারদেরকে নিয়ে এবং আহত দুলাইদের কটাক্ষ করে। একটা আছে ওর নামে আজকে আমরা মামলা দিয়েছি। আমরা আজকে 3 জন কুত্তালিক, খনিলিক, বাস্টার্ড, অবৈধ পতিতার নামে মামলা দিয়েছি, এবং এই 3টা পতিতার জন্য শাহবাগ মোড়ে একটা রুম রেডি করতেছি। বাংলাদেশের জনগণকে আহ্বান জানাবো, আপনারা ফ্রিতে ইনশাল্লাহ এখানে আসবেন। খেয়াল করেছেন, শাহবাগে রুম রেখেছে যেন তাদের রেপ করতে পারে এসে, তাদের জুলাই জঙ্গিরা। এইটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির কালচার। আর শান্তা ফারজানা বনাম জুলাই জঙ্গি, এই ভিডিওটি আপনারা দেখতে পারেন, আমার চ্যানেলে আছে। এখন আমি শেষ করে দেব।